এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারলাম, গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে। 3টা লাথি মারলে এইসব চামচিকারা কোথায় ভেসে যাবে, এগুলোর কোনো ট্রেস থাকবে না। তাকে একটু মেটাফরিক ভাবে বলি, আমি পুরো ব্যাপারটাকে দেখি হচ্ছে যে একটা আহত বাঘ বা একটা আহত সিংহ তার ক্ষতস্থান ঠিক করবার চেষ্টা করছে। ওই ঠিক করবার চেষ্টার সময় কিছু চামচিকা প্ল্যান করছে যে চল আর একটা কামড় দিয়ে আসি। আমি পুরো ব্যাপারটাকে মেটাফোর ভাবে ওইভাবে দেখার চেষ্টা করি। আমি যখন এটা ইমাজিন করি যে একটা সিংহ বসে আছে আর ছোট ছোট চামচিকারা প্ল্যান করছে যে এই সিংহের পুরো বংশ আপনার নির্মূল করে দিতে হবে, আমি পুরো ব্যাপারটাকে এভাবেই দেখতে চাই। এবং দিস মেটাফোর ইজ ট্রু আসলে। ফলে আলটিমেটলি বাড়ি ভাই, এই ছেলেপেলেগুলো যারা হত্যা করেছে, যারা প্রকাশ্যে বলেছে যে এটা একটা ম্যাটিকুলাস ডিজাইন প্ল্যান ছিল, যারা বলেছে যে এই মেট্রো রেল যদি না পুরাতাম, এই পুলিশদেরকে যদি হত্যা না করতাম, যেখানে শত 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 ভিডিও আমাদের সামনে চলে এসেছে হত্যা করবার প্ল্যান, বিএনপির লোকেরা বলছে, জামাতের লোকেরা বলছে, এখন প্রকাশ্যে যে যত হত্যা করার কাহিনী বলতে পারবে সে তত বড় হিরো হয়ে যাচ্ছে। সেই রকম একটা জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা বিচার করতে চায়। তার মানে কি, অ্যান্টি বাংলাদেশ যে শক্তিটা আছে, অর্থাৎ 71-এর যে পরাজতি শক্তিটা, তারা একত্রিত হয়েছে। তো বাংলাদেশে এটা আসলে কোনোদিন বাস্তবায়িত হবে না। এগুলো ওই ধরেন সিংহ একটা হুঙ্কার দিলে ওগুলো ভেসে যাবে। ফলে সিংহ তার ক্ষতস্থান সারাচ্ছে, ক্ষতস্থান তার ব্যথা, আহত সেই আহত শুশ্রূষা করার চেষ্টা হচ্ছে। এরপরে 3টা লাথি মারলে এইসব চামচিকারা কোথায় ভেসে যাবে, এগুলোর কোনো ট্রেস থাকবে না। ফলে আমি ব্যাপারটাকে এইভাবে দেখতে চাই। এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারলাম, গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে। আগে আওয়ামী লীগের বিচার, তারপরে নির্বাচন, এই যে প্রসঙ্গটা বা রিফাইন, এটা তো বুঝতেই পারছেন যে আপনি তো বাড়ি ভাই দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন, ইতিহাসের পাঠগুলো আমরা আপনাদের থেকে অনেক, আপনার কাছ থেকে ইনফ্যাক্ট আমরা কত কিছু জানতেও পারি মাঝে মধ্যে যখন লেখালেখি করেন। আপনাকে নতুন করে বলার কিছু নাই, কিন্তু ইউ নো ইট ভেরি ওয়েল যে আফটার 75 বাংলাদেশ আওয়ামী লীগ 5 ভাগে ভাগ করা হয়েছিল। তো কি হয়েছে? শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই দেশে মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, ক্ষমতায় ছিল একটা দীর্ঘ সময়। ইনফ্যাক্ট এখনো প্রধানমন্ত্রী, আমাদের সংবিধানকে মানলে এখনো প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখনো আমরাই এই ক্ষমতাতে, যদি আমি এই সংবিধানকে মানি, এই সংবিধানকে দেখি। ফলে আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে আমি যে কথাটা বলি আপনাকে বা বলতে চাই, সেটা হলো যে এরা চায় হইতেছে যে একটা ইলেকশন হবে, যে ইলেকশনে তারাই ক্ষমতা নেবে। কারণ আপনি চিন্তা করে দেখেন যে ওরা তো এই ভাবনাটাই ভাববে যে আমরা যদি কোনোভাবে ক্ষমতা থেকে চলে যাই, আমাদের তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তাই না? ফলে তারা এই ক্ষমতাতে থাকার জন্য তারা ইলেকশন আনতে চাইবে না, নিজেরা সংগঠিত হতে চাইবে, ক্ষমতাতে একটা দীর্ঘ সময় থাকতে পারবে, এক্সিট রুট খুঁজতে থাকবে, এগুলো হতে থাকবে। ফলে আমার মনে হয় না যে ইলেকশন না দিয়ে এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করে খুব বেশি দিন তারা ভালো থাকতে পারবে, এটা আমি মনে করি না। আসলে এটা একটা ঠুনকো। আওয়ামী লীগ ছাড়া কি ইলেকশন হবে বাংলাদেশে? ইলেকশন জোরজার করে করার চেষ্টা করতে পারে, তবে ওই পর্যন্ত এরা থাকবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে ওই ইলেকশন পর্যন্ত এরা থাকবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং সেই সন্দেহের পেছনে কারণও আছে। আমি মনে করি না যে ততদিনে এই ইউনুস মিনুস এরা কেউ থাকবে। আই ডোন্ট থিঙ্ক সো। আমার ক্যালকুলেশন বলে না। আপনি কয়েকদিন আগে প্রথম আলোর একজন সাংবাদিককে ফোন করেছিলেন এবং সেই কথোপকথন গুলা আমরা শুনেছিলাম। এর কোনো ফলো আপ আছে? ঘটনাটা তো আপনি জানেনই যে বাইজিদ যে ছেলেটা আছে, বাইজিদ আহমেদ,
সে যেটা করেছে, অর্থাৎ আসলে এটা তো ওর কাজ না, এটা তো ওকেও পুরোপুরি দোষ দিয়েও আমার লাভ নেই। এটা তো আসলে প্রথম আলো, ডেইলি স্টারের একটা পরিকল্পনা, মহাপরিকল্পনা, একটা পরিকল্পনা। সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে ভেঙে 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 খণ্ড বিখণ্ড করে দাও। এখন মনে করেন যে আপনি একজন মন্ত্রী ছিলেন, আপনার আজকে ধরেন আপনি একটা সংকটপূর্ণ অবস্থাতে, আপনাকে এখন আপনার নেতা কর্মীদের থেকে আপনাকে দূরে সরানোর প্ল্যান কি হবে? আপনার নেতা কর্মীদেরকে এইটা বোঝানো যে দেখেন বাড়ি ভাই কত আরামে আছে, কত ভালো আছে, ও কত আরাম এসে জীবন যাপন করে, ও মুরগির রান দিয়ে আজকে ভাত খেয়েছে, ও আজকে অমুক শার্টটা পরেছে, অমুক জায়গাতে এসে গেছে। অর্থাৎ আপনার জীবনের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেইটাকে সে দেখাচ্ছে যে আপনাকে খারাপ রেখে সে ভালো আছে। এই যে ন্যারেটিভটা সে মানুষের সামনে আনতে চায়, এইটা প্রথম আলো, ডেইলি স্টারের টার্গেট। ওইটারই একটা আপনার ফুড সোলজার যেটাকে বলবো, বাইজিদকে নিয়োগ দিয়েছে। তো বাইজিদকে তারা যেসব তথ্য সাপ্লাই দিয়েছে, তারাও আমাদের খুব চেনা পরিচিত লোকজন, আমরা চিনি। আমি অন্তত পক্ষে গেস করেছি, আমার কাছে কিছু খবরও আছে, সেগুলো আমি এখানে বলছি না যেহেতু কংক্রিট প্রমাণ আমার কাছে নেই। ওইটার ফলো আপ আর কি, বাইজিদ তো প্রথমে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি তাকে নাকি হত্যার হুমকি দিয়েছি, মেরে ফেলবো এগুলো বলেছি। তো পরবর্তীকালে দেখা গেল তাকে আমি কোনো হত্যার হুমকি দেইনি, কোনো ধরনের কিছুই দেয়নি, বরঞ্চ আমি তাকে বলেছি আইনের কাঠগড়াতে দাঁড় করাবো, আইন তাকে দেখবে ভবিষ্যতে। এবং সে যে মিথ্যা কথা বলেছে সেটা প্রমাণিত হয়েছে। ও তো আসলে ধারণা করতে পারেনি যে এটা রেকর্ড থাকবে, ওই রেকর্ড নাই এটা চিন্তা করে সে নানান ধরনের কথাবার্তা ছড়িয়েছিল। পরে সে বুঝেছে যে এইটা আসলে করে লাভ নাই, আর যদি ভবিষ্যতে করে সেটার জবাব রেডিও আছে। কিন্তু এইখানে তো জিনিসটা থেমে যায়নি। এরপরে আপনার আমাদের যারা লন্ডনে যারা দলের নেতা কর্মীরা আছে, নেতারা আছে, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আমাদের আপনার পশু মৎস্য সম্পদ মন্ত্রী, পানি পশু মৎস্য মন্ত্রী আব্দুর রহমান, তারপর হচ্ছে আমাদের নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তারপরে আমাদের প্রাক্তন এলজিআরডি মন্ত্রী ব্যারিস্টার এস এম রেজাউল করিম। তো যারা যারা এখানে আছেন তাদের বিরুদ্ধে বলা হয়েছে তারা হচ্ছে যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, তার ছেলের বিয়েতে তারা সেখানে অতিথি হয়ে গেছেন, ছেলেকে আশীর্বাদ দেওয়ার জন্য, দোয়া দেওয়ার জন্য তারা গেছেন। এবং ফারুক ভাই পরিষ্কার করে বলে দিয়েছে আপনাদেরকে আসতে হবে। এবং সেখানে সারা ইউরোপ থেকে, সারা ইংল্যান্ড থেকে লোকজন এসেছে। এটা আওয়ামী লীগের একটা মহাসম্মেলন আপনি বলতে পারেন। ওইটা শুধু একটা বিয়ের প্রোগ্রামই না, ওইটা একটা আওয়ামী লীগের মহাসম্মেলন, যেখানে যাওয়াটা আমাদের জন্য জরুরি ছিল। এবং আমি নিজে আপনার হাসান ভাইকে বলেছি, ভাই আপনি এখানে যাবেন। ওই দিনই সকালবেলায় কথা হয়েছিল, বিয়ের দিন। তারপরে রহমান ভাই বিয়ের শেষ দিকে গিয়েছে, গিয়ে তাদেরকে দোয়া করে এসেছে, আশীর্বাদ দিয়ে তারপর তিনি এসেছে। এই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে করা হয়েছে কেন? একটা দূরত্ব তৈরি করা। দেখেন, আমাদের নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, তাদের বিরুদ্ধে অনেকের অপছন্দও থাকতে পারে, সেগুলো তো ভাই দলীয় ফোরামে বলার সুযোগ আছে, নেত্রী জীবিত আছে, কথা হচ্ছে। আপনি যদি দলীয় ফোরামে নাও বলেন, আপনি ব্যক্তিগত আলাপেও তাকে বলতে পারেন। কিন্তু আপনি যখন প্রকাশ্যে এনে, ধরা যাক বাড়ি ভাই আপনি রাজনীতি করেন, আপনাকে আমি পছন্দ করি না, কিন্তু আপনি আমার দলের লোক, আপনাকে আমি দেখতে পারি না, পছন্দ করি না। আপনাকে যে আমি দেখতে পারি না সেটা তো আমি প্রকাশ্যে বলবো না, কারণ আপনাকে দেখতে পারি না, আপনি আমার শত্রু, এই কথাটা বললে প্রতিপক্ষ তো সুযোগ পেয়ে যাবে। আপনাকে আমি অপছন্দ করি না, এটা আমি আরো ল্যাপডালে বলতে পারি, আপনাকে আমি জানাতে পারি যে ভাই আমি আপনাকে ভালো লাগে না, সেটা তো আমি আপনাকে বরঞ্চ আমি প্রকাশ্যে সেভ করব। আপনাকে কেউ আক্রমণ করলে সেটার প্রতি উত্তর দিব। তো এই স্ট্র্যাটেজি গুলো যদি তৃণমূল নিশ্চয়ই বোঝে, এবং যারা বোঝে না তাদেরকে আমি আহ্বান করব যে আমাদের নেতাদেরকে কিছু বলতে হলে আমরা বলবো, সেটা আমাদের দলীয় ফোরাম, ক্লোজ ফোরামে বলবো। প্রকাশ্যে আমরা এইসব আলোচনা করতে আগ্রহী না। আপনি জামাতকে দেখবেন না, বিএনপি কে দেখবেন না, শুধু আওয়ামী লীগ এই চর্চাটা কেন করবে? এটা জরুরি, একটা যুদ্ধের মধ্যে ঐক্যবদ্ধ থাকা জরুরি। আপনাকে পেলেই আমরা যে প্রশ্নটা করি, মানে আওয়ামী লীগের আইনগত প্রস্তুতিটার ব্যাপারে মানুষকে নতুন কিছু তথ্য দেওয়ার আছে এখানে। অ্যাজ এ হোল বাংলাদেশ আওয়ামী লীগের কোনো আইনজীবী নিয়োগের ব্যাপারে আছে কিনা সেটা নিয়ে আমি
স্ট্র্যাটেজিক্যাল কারণে কিছু কথা থেকে বিরত থাকবো। তবে এতটুকু নিশ্চয়তা দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, ব্রিটিশ আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। একজন আমেরিকান অ্যাটর্নির সাথে আমরা কনস্ট্যান্ট আছি এবং তিনিও আমাদের আইনজীবী। দুটো আইনজীবীর কথা তো আমি নিশ্চিতভাবে জানি। তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তাদেরকে তারা গবেষণা, তাদের যে ইনভেস্টিগেশন টিম আছে তারা কাজ করছে, এগুলো এই সম্পর্কে আমার ধারণা আছে। এই ছাড়াও আমরা যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা আইনজীবী আছে, আমাদের একটা প্যানেল আছে, আমরা সেই প্যানেলও কাজ করছি এবং যারা আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে আমরা সাহায্য করছি। ফলে এই জায়গাটা অনেকটুকু গোছানো হয়েছে, এটা আমরা আন্ডার কাভারে কাজ করছি। আমাকে তো আপনারা সবসময় দেখেন, গেস করতে পারেন, আমাদের একটা বড় টিম এখানে আছে। আমার মনে হয় সংকট অবস্থাটা কাটিয়ে আস্তে আস্তে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে গোছাচ্ছে, এতটুকু আমি বলতে পারি। এই প্রসঙ্গটা কি বাংলাদেশ পর্যন্ত বাংলাদেশের আইন মন্ত্রণালয় বা বাংলাদেশের বার কাউন্সিল এদের কি অবহিত করা হয়েছে বা কোনো অবহিত করার প্রয়োজন আছে বিষয়টা? যারা বাংলাদেশের মানে যারা ওইখানে ধরেন যাবে, ওইখানে তো তারা প্র্যাকটিস করতে পারবে না। বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী বিদেশি কোনো আইনজীবী প্র্যাকটিস করার সুযোগ একেবারে সীমিত, সেখানে কিছু এক্সেপশনাল সিচুয়েশন আছে। এটা এখন পর্যন্ত চেঞ্জ হয়নি, ফলে তারা অ্যাডভাইস হিসেবেই করতে পারবে। যারা লোকাল লয়ার আছে, লোকাল লয়ারদের অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারবেন। সেখান থেকে আমরা ব্যাকআপ টিম হিসেবে আছি। আমরা ব্যাকআপ টিম হিসেবে একটা বিভিন্ন জায়গাতেই আমরা কাজ করছি। আমরা বিভিন্ন আইনগত বিষয় অ্যাড্রেস করছি, বলছি, গবেষণা করছি, এগুলো নিয়ে কাজ করছি। বাংলাদেশে যারা রিপ্রেজেন্ট করবে তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য বিদেশি এবং লোকাল লয়ার যারা বিদেশ, যেমন আমি দেশের বাইরে থাকি কিন্তু লয়ার, আমরা ওইভাবে হেল্প করছি। ফলে এই দুটো সেগমেন্টে আমরা কাজ করছি। আর বার কাউন্সিলকে অনুরোধ করবার বিষয় আসবে যখন মামলা। আর সবচেয়ে বড় ব্যাপার, আমরা আসলে মনেই করি না যে এই বিচার টিচার আসলে খুব বেশি দূর যেতে পারবে, এটা আমরা এখনো পর্যন্ত মনে করি না। আমার কাছে মনে হয় যে এদের সময় কাছাকাছি চলে এসেছে, ফলে আমরা এই বিচার নিয়ে আসলে খুব একটা ভাবি যে তাও না। মানে আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার ভাবনা বলতে পারি, অ্যাজ এ হোল আওয়ামী লীগের দায়িত্ব আমি নিব না, বাট আমি মনে করি যে এই বিচার টিচার এইটাই থাকবে না, আবার বিচার প্রত্যেকে বিচার হবে। টিউলিপ সিদ্দিকের মামলাটার ব্যাপারে কিছু বলবে? দেখেন, টিউলিপ সিদ্দিকের মামলার দুইটা সেগমেন্ট আছে। একটা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকের ব্যাপারে অভিযোগ এসেছে, সেই অভিযোগের ব্যাপারে আপনার হাউস অফ লর্ডস এর যিনি তদন্ত করেন, লরি ম্যাগনাস, তিনি তদন্ত করেছেন। তদন্ত করে তিনি কিছু পান নাই, তারপরে তাকে ক্লিন চিট দিয়েছেন। যেহেতু ইংল্যান্ডে একটা বহুল চর্চিত একটা ব্যাপার আছে, যখন কোনো একজন মন্ত্রী এমপি কে নিয়ে প্রচুর আলাপ হয় এবং দলটা আসলে দলের মূল আলোচনার জায়গাটা ডিরেইলড হয়ে যায়, তার দিকে ফোকাস থাকে, এইসব ক্ষেত্রে আসলে দলের স্বার্থে ওই ব্যক্তি সরে যান। টিউলিপ সিদ্দিক একই কাজ করেছেন। তিনি বলেছেন যে যেহেতু আমার উপরে একটা ফোকাস পড়েছে, আমাকে নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে, যেটা একটা আমাদের দেশে এখন অনেক সমস্যা আছে, অর্থাৎ ইংল্যান্ডে অনেক সমস্যা আছে, এই সমস্যা বাদ দিয়ে আমার এই সমস্যা আসলে লেবার ডিল করবে সেটা তিনি চানও না। ফলে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তিনি এখনো এমপি, সংসদ সদস্য, হ্যাম্পস্টেড কিলবার্নের এমপি তিনি এখনো। তো বাংলাদেশে তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, আমরা তার লয়ের মারফত জানি যে কোনো ধরনের প্রমাণ সাবুত কিছুই নাই। জাস্ট ওই বাংলাদেশে আজকে কিছুক্ষণ আগে আমি একটা প্রোগ্রাম করেছি, এক ছেলে, তার নাম হচ্ছে শরীফুল ইসলাম সজল। আপনাকে আমি একটু বলি, এটা না বললে হবে না, একটু আমি আপনাকে দেখে বলছি, এটা খুবই ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা হলো, এই ছেলের নাম হচ্ছে শরীফুল ইসলাম সজল। এই সজল করেছে কি, আপনার দুটো মামলা করেছে। সে 5ই অগাস্ট, সে দাবি করছে যে তার উপরে 5ই অগাস্টে হামলা হয়েছে, তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে, জখম করা হয়েছে। সে 20 অক্টোবর 2024 তারিখ একটা মামলা করেছে। ওই একই ছেলে আবার 28 মার্চ এই বছরের মামলা করেছে। তো 20 অক্টোবর মামলা করার সময় সে বলেছে আশুলিয়া থানার বাইপাল বাজার এসেছিল, সেখানে আওয়ামী লীগের লোকেরা এসে তাকে আক্রমণ করে সকাল 11টার সময়। জখম হওয়ার পরে সে সাভার এনাম মেডিকেল হসপিটালে চিকিৎসা নেয়
ওইখানে সে চিকিৎসা অবস্থাতে ছিল, যেহেতু সে চিকিৎসা অবস্থাতে সেখানে ছিল, ফলে তার মামলা করতে দেরি হয়েছে, তাই সে 20 অক্টোবর মামলা করেছে। অগাস্টের ঘটনাতে মামলা করেছে অক্টোবরে। ওই একই লোক আবার মামলা করেছে 28 মার্চ। এইবার সে বলছে আমি ছিলাম ধামরাইতে, ধামরাই থানা রোডে ছিলাম। এখন আশুলিয়া থেকে ধামরাই থানা রোডে হচ্ছে 23 কিলোমিটার দূরত্ব, এবং তার উপরে হামলা হয়েছে 11টা 40-এ। অর্থাৎ একই লোক দুইটা ভিন্ন ভিন্ন স্থানে, দুইটা ভিন্ন সময়ে, দুইটা ভিন্ন গল্প আমাদেরকে শুনিয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সে যে এই মামলাগুলো করেছে, এই মামলার বাদীর কাছে গিয়ে টাকা চাবে, যে এই মামলাতে আপনার নাম দিছি, এখন মামলা উঠা দিতে রাজি আছি, যদি টাকা দেন।